Good morning to everyone. Today we are going to start a new chapter named Thermochemistry. So, in this chapter we learn several things regarding thermochemistry. Especially today we are going to learn about what is thermochemistry and different types of reactions, naming exothermic process or endothermic process, these two types of reactions, and then we will learn about some examples of exothermic and endothermic process. Then what is the sign of delta H and delta E, and finally at the end of this class, if I have enough time, the calculation of delta H from delta E and vice versa. মানে আমরা যদি ডেল্টা এইচ জানি কোনো একটা রিঅ্যাকশনের, সেখান থেকে ডেল্টা ই কীভাবে বের করতে পারি, অথবা ডেল্টা ই থেকে ডেল্টা এইচ এরকম, এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারবো, তো সেইগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। হোয়াট ইজ থার্মোকেমিস্ট্রি? বাট বিফোর দ্যাট আই উড লাইক টু শো ইউ হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইন দিস চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টারে সিলেবাসে কী কী কন্টেন্ট আছে সেটা এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশনস, তারপরে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, থার্মোকেমিক্যাল ইকুয়েশনস, যে প্রত্যেকটা দেখো এটা এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশনস, এইটা সম্পর্কে তোমাদের আইডিয়া কম বেশি আছে। মানে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া, এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক প্রসেস, মানে যে বিক্রিয়ায় আমাদের তাপ উৎপন্ন হয় আর যে বিক্রিয়ায় তাপ দিতে হয়, মানে তাপ না দিলে বিক্রিয়া সংগঠিত হয় না, এই দুই ধরনের বিক্রিয়া আমরা করব। তারপরে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, মানে একটা কম্পাউন্ড অথবা একটা মলিকুল ফর্ম করার জন্য কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, সেটাই হলো এনথালপি অফ ফরমেশন। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করে দিই, স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমাদের রুম টেম্পারেচার বা প্রেশার এবং সেই যে এগুলো যে কম্পোনেন্টগুলো তাদের রুম টেম্পারেচারে বা স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে যে অবস্থানে আছে সেগুলো আমরা যদি ইউজ করি, তাহলে ওই রিঅ্যাকশনের যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা হবে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। আমরা ডিটেলস আরও পরবর্তীতে জানবো। থার্মোকেমিক্যাল ইকুয়েশনস, থার্মোকেমিক্যাল ইকুয়েশনস কি? মানে কোনো একটা রিঅ্যাকশন, আমরা নর্মালি যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখে থাকি, কিন্তু সেই রিঅ্যাকশনে সবসময় তাপের ইনফরমেশন লেখা হয় না, যে আসলে কত পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, কত মোল বিক্রিয়া করছে, তারপরে কতটা প্রোডাক্ট পাচ্ছি, অথবা সেটা কি তাপোৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, এই সব কিছু আমরা কিন্তু নর্মালি লিখে থাকি না। আমরা শুধু রিঅ্যাকশনে লিখে থাকি কতগুলো রিঅ্যাক্ট্যান্ট আছে, কতটা প্রোডাক্ট আছে, এবং মাঝখানে আইদার অ্যারো চিহ্ন অথবা কখনো কখনো ইকুয়াল সাইন আমরা ইউজ করি। তাহলে এইটা হলো আমাদের জেনারেল রিঅ্যাকশন বা ইকুয়েশন। কিন্তু যদি কোনো একটা রিঅ্যাকশনকে আমরা কমপ্লিটলি ডিসক্রাইব করতে চাই বা এক্সপ্লেন করতে চাই, দেন ইউ হ্যাভ টু মেনশন দ্য থার্মোকেমিক্যাল ইনফরমেশন অলসো। দ্যাট মিনস সেই বিক্রিয়াটা তাপহারী না তাপ উৎপাদী, এবং সেখানে কতটুকু পরিমাণ এবং কত মোল বিক্রিয়া করে কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ রিলিজ হচ্ছে, মানে ইউজড হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে ওই রিঅ্যাকশনে মেনশন করে দিতে হবে। তাহলে যদি কোনো রিঅ্যাকশনে এই ইনফরমেশনগুলো ডিসকাস করা থাকে অথবা মেনশন করা থাকে, তাহলে সেই ইকুয়েশনকে বা রিঅ্যাকশনকে আমরা থার্মোকেমিক্যাল ইকুয়েশন বলবো। তাহলে সেগুলো আমরা কিভাবে লিখবো, তার জন্য কিছু রুলস আছে, সেই রুলস রেগুলেশনগুলো আমরা শিখব। তারপরে রিঅ্যাকশন এনথালপি ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, এটা যে একটা রিঅ্যাকশনের এনথালপিটা টেম্পারেচারের সাথে এটা কিভাবে ডিপেন্ড করে। তারপরে আর আছে ফাইনালি হেসেস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, বন্ড এনার্জিস। যে হেসেস ল মানে তুমি তোমার বাসার থেকে ইউনিভার্সিটি আসতে চাইলে 2-3টা পথে আসতে পারো, টাকা খরচ কম বেশি হইতে পারে, কিন্তু টোটাল ওয়ার্ক ডান উইল বি সেম। তুমি ঘুরে আসো, স্ট্রেট আসো, আকাশপথে আসো, যে পথেই আসো না কেন। তাহলে এইটা হলো হেসেস ল। মানে আমরা একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে আর একটা প্রোডাক্ট তৈরি করব, যদি রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল স্টেট এবং প্রোডাক্টের ফাইনাল স্টেট যদি সেম থাকে, দেন দ্য টোটাল চেঞ্জ ইন এনার্জি উইল বি সেম, ইট উইল নট ডিপেন্ড অন দ্য রিঅ্যাকশন প্যাথ। এটা হলো আমাদের হেসেস ল। তাহলে এরপরে আর কি বন্ড এনার্জি। বন্ড এনার্জি মানে একটা বন্ড ফর্ম করলে কতটুকু এনার্জি রিলিজ করে, অথবা একটা বন্ড ব্রেক করতে আমাদের কতটুকু এনার্জি দিতে হয়,
এটা হলো আমাদের বন্ড এনার্জি। তাহলে আমরা এই বিষয়গুলো আজকে শুধু একটু ইন্ট্রোডিউস দিলাম, এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা টপিকস ডিটেইলস পড়ব। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ থার্মোকেমিস্ট্রি? থার্মোকেমিস্ট্রিটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ। যে ফিজিক্যাল কেমিস্ট্রি আসলে এত এত ব্রাঞ্চ আছে, যেটা তুমি যদি ওই ফিজিক্যাল কেমিস্ট্রির জাস্ট একটা লিখো ব্রাঞ্চ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা লিখে যদি একটা পেজে সার্চ দাও, তুমি দেখবা যে গুগলে একটা পেজ আছে, আমার মনে হয় সেখানে অলমোস্ট 200 লিস্ট আছে, মানে 200টা টপিক বা 200টা ভাগে ভাগ করা যায় এরকম মোটামুটি আছে। তো সেটা তার ভিতরে থার্মোকেমিস্ট্রি হলো একটা। যে thermochemistry is the branch of physical chemistry which deals with the thermal or heat changes caused by chemical reactions. আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়ছি, সেখানে আসলে কিন্তু আমরা কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন করিনি, মানে কনসিডার করিনি। সেখানে শুধুমাত্র একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাস মিক্স করছি অথবা বাইরে থেকে কিছু পরিমাণ হিট দিচ্ছি, শুধুমাত্র সিস্টেম সারাউন্ডিংস এটা পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু আমরা কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন এটা কনসিডার করিনি। কিন্তু এখন এই থার্মোকেমিস্ট্রি এই চ্যাপ্টারটায় আমরা পড়ব যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে তার হিট বা থার্মাল চেঞ্জটা কতটুকু হচ্ছে সেটা আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। তাহলে থার্মোকেমিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য থার্মাল অর হিট চেঞ্জেস কজড বাই কেমিক্যাল রিয়াকশনস। মানে কেমিক্যাল রিয়াকশনে কি পরিমাণ তাপের পরিবর্তন হচ্ছে, কখনো তাপ ইভলভ হতে পারে অথবা কখনো তাপ অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে সেটা আমরা এখান থেকে দেখব যে তাহলে এই থার্মোকেমিস্ট্রি অথবা এই চ্যাপ্টার পরে আমরা সেই সম্পর্কে আইডিয়া পাবো। ওকে, তাহলে আমরা রান্না করার জন্য যে গ্যাসটা ব্যবহার করি সেই গ্যাসটা মিথেন গ্যাস। তাহলে আমরা রান্না যে করি আসলে কখনো কখনো সিলিন্ডারের মধ্যে ওই গ্যাসটা থাকে, অথবা কখনো আমাদের বাসার যে গ্যাসের লাইন আছে সেই গ্যাস লাইনে আমরা কি করছি যে অক্সিজেন, বায়ুতে প্রচুর অক্সিজেন আছে, সেই অক্সিজেনে আমরা এই গ্যাসটাকে মিথেন গ্যাসটাকে বার্ন করছি। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই মিথেন গ্যাস যদি অক্সিজেনে বার্ন করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড এবং ভ্যাপার তৈরি হচ্ছে, ওয়াটার ভ্যাপার, আর সাথে কিছু পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে বা হিট। তাহলে এই যে এনার্জি তৈরি হচ্ছে, এই এনার্জিটাই কিন্তু আমাদের রান্নার জন্য ইউজ করা হয়। আমরা যে হাঁড়ি কড়াই বা যে কোনো পাত্র গরম করার জন্য, তাহলে ওই পাত্রের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফুড কন্টেন্ট নিলাম, সেগুলো বয়েল করতে আমাদের দরকার হয়। তাহলে আমরা এই যে রিয়াকশনটা দেখলাম যে আসলে রিয়াকশন বিটুইন মিথেন অ্যান্ড অক্সিজেন products carbon dioxide and water vapor. At the same time we are getting some heat that can be used for any purpose, যে কোনো কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো সেটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো যে আসলে এই যে রিয়াকশনের মাধ্যমে, এই রিয়াকশনের ফলে কিছু পরিমাণ হিট পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স কিছু পরিমাণ হিট রিলিজ হচ্ছে। সো these types of reaction can be considered as exothermic reaction. তাহলে আসলে এই exothermic reactionে আমরা হিটটা কেন পাচ্ছি, why we are getting some energy out of this? Thank you sir. আমি আগে দিয়ে দিই। ঠিক আছে হাজার আপনি পেন্ডের সাইড কি অংশ দেওয়া যাবে? হ্যাঁ শিওর। আমার ওখানে ফর্ম খুলতেছে না। একটা সেকেন্ড, কই ওইখানে রেখে আসছি নাকি আবার? বানাই যে ওকে। তাহলে আমরা যেটা বলছি এখন, এই যে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনে আমরা কিছু পরিমাণ হিট এক্সট্রা পাচ্ছি। তাহলে এই হিটটা আসলে কোত্থেকে আসছে, এটা কিন্তু আমাদের একটা বোঝার বিষয় যে এই হিটটা তো অটোমেটিক্যালি জেনারেট করবে না। কিভাবে জেনারেট করছে, তা হলো যে আমাদের যেই প্রোডাক্টগুলো ফর্ম করছে সেই প্রোডাক্টগুলোর টোটাল এনার্জি আর রিয়াক্ট্যান্ট যতগুলো মলিকুল আছে সেই রিয়াক্ট্যান্টের টোটাল এনার্জি,
এই দুইটা কম্পোনেন্ট মানে আমরা যতগুলো প্রোডাক্ট পাচ্ছি সেই প্রোডাক্টের টোটাল এনার্জি এবং রিঅ্যাক্ট্যান্টের টোটাল এনার্জি এটা যদি সমান হয় দেন উই উইল গেট নাথিং। কিন্তু যদি আমরা দেখি যে কোনো একটা রিঅ্যাকশনে এই রিঅ্যাক্ট্যান্টের এনার্জি অনেকটা বেশি, প্রোডাক্টের এনার্জি অনেকটা কম, তাহলে কি হবে? আমরা যদি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই দেন ইউ উইল সি দ্যাট দ্য এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট মানে যতগুলো রিঅ্যাক্ট্যান্ট থাকবে, একটা না দুইটা না যতগুলো, মানে একদম সাম অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, যে সেই রিঅ্যাক্ট্যান্টসের এনার্জি যদি বেশি থাকে তাহলে এই যে প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের এনার্জি যদি কম থাকে তাহলে এই দুইটার ডিফারেন্সটা কতটুকু হবে, সেই ডিফারেন্সটাই কিন্তু আমরা এনার্জি হিসেবে পাবো। তাহলে সেটা আমি বলেছি যদি এই রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি হয় এবং প্রোডাক্টের এনার্জি যদি কম হয় দেন এক্সেস এনার্জি, এই যে রিঅ্যাক্ট্যান্টের সাম অফ এনার্জি এবং প্রোডাক্টের সাম অফ এনার্জি এই দুইটার ডিফারেন্স, তার মানে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যদি বেশি হয় দেন ইউ উইল গেট সাম এনার্জি এক্সেস, that means some energy will be released and we will consider that reaction as exothermic reaction। আর যদি উল্টোভাবে হয়, যদি কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, if the energy of the reactant is less compared to the energy of the product, সেই ক্ষেত্রে কি হবে? এই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি হবে না, মানে খুব সহজে রিঅ্যাকশনটাকে আমরা করতে পারবো না, তখন উই নিড টু প্রোভাইড সাম এনার্জি টু হ্যাপেন দ্য রিঅ্যাকশন, মানে বিক্রিয়াটা হওয়ার জন্যই আমাদের কিছু পরিমাণ তাপ দিতে হবে। কারণ কি? আমরা বলেছি যে দ্য এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ লেস অর শর্টার কম্পেয়ার টু দ্য এনার্জি অফ দ্য প্রোডাক্ট। তাহলে আমরা যদি একটা নিচের থেকে পাহাড়ের উপরে উঠতে চাই অথবা কোনো একটা উঁচু জায়গায় উঠতে চাই, সিঁড়ি দিয়ে উঠতে আমরা দোতলায় বা তিনতলায় উঠতে চাই, তাহলে কি করতে হয়? উই নিড টু ইউজ সাম এনার্জি or we need to perform some work against the মহাকর্ষ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমাদেরকে উপরে উঠতে হয়। তাহলে এই যে পরিমাণ কাজ বা যে পরিমাণ এনার্জি আমরা অ্যাপ্লাই করছি, ঠিক একইভাবে কোনো একটা এই যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জির কথা বললাম, যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, যে কারণে আমরা কি করব? এই প্রোডাক্টটা যদি পেতে হয় দেন তোমাকে কি করতে হবে? ইউ নিড টু প্রোভাইড সাম এনার্জি ফর দিস রিঅ্যাকশন টু হ্যাপেন। তাহলে যেই রিঅ্যাকশনে বা রিঅ্যাকশন প্রসিড করার জন্য, পারফর্ম করার জন্য উই নিড টু প্রোভাইড সাম এনার্জি, দ্যাট রিঅ্যাকশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর এই দেখো আমরা এখানে বলেছি ডেল্টা ই ইকুয়াল এনার্জি অফ প্রোডাক্টস মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে কোনো একটা রিঅ্যাকশনে কতটুকু পরিমাণ আমরা তাপের পরিবর্তন পাবো, দ্যাট ক্যান বি এস্টিমেটেড বাই দিস ইকুয়েশন এনার্জি অফ প্রোডাক্টস মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে প্রোডাক্টের এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, এই দুইটা যদি আমরা টোটাল প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টের এনার্জি আমরা কাউন্ট করব। তবে এখন তোমরা আর একটা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে এই যে প্রোডাক্টের এনার্জি, রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, এইটা আসলে কি এনার্জি? এটা তোমরা কেউ প্রশ্ন করতে পারতা। তাহলে আসলে আমরা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এই রিঅ্যাক্ট্যান্টের এনার্জিটা আসলে কি বা প্রোডাক্টের এনার্জিটা আসলে কি, তা যদি আমরা চিন্তা করি যে এই যে একটা মলিকুল, মিথেন মলিকুল, এই মিথেন মলিকুলের মধ্যে, কার কাছ থেকে সাউন্ড আসছে মিউট করো প্লিজ। এই যে একটা রিঅ্যাক্ট্যান্ট বা এটা একটা মলিকুল আছে, এই মলিকুলের একটা নির্দিষ্ট কতগুলো বন্ধন আছে, বন্ড এনার্জি আছে। তাহলে এই যে কার্বন এবং হাইড্রোজেন, একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন টেট্রাহেড্রাল স্ট্রাকচারে এটা বন্ধন করা আছে, চারটা সমযোজী বন্ধন আছে। তাহলে এই যে নতুন মলিকুলটা যখন কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে বা ওয়াটার ফর্ম করছে, ফ্রম দিস রিঅ্যাকশন
তখন আসলে কি হয় যে এই যে রিঅ্যাকশন বা রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে বন্ধনটা আছে এই সবগুলো বন্ধন ভেঙে গিয়ে মানে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে 4টা বন্ধন গঠন করছে, তাহলে এই 4টা বন্ধন ভেঙে যাবে। আবার এইখানে অক্সিজেন এই যে মলিকুল আছে এই মলিকুলের মধ্যে যে বন্ধনটা আছে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এই ডাবল বন্ডটাও ভেঙে যাবে। আলটিমেটলি তখন এইখানে এই যে মলিকুলগুলো এই মলিকুলগুলোর মধ্যে যে বন্ড আছে সেই বন্ডটাকে ব্রেক করার জন্য ইউ নিড টু প্রোভাইড সাম এনার্জি। আবার এইখানে নতুন কতগুলো বন্ড ফর্ম করছে, তাই না? এই যে নতুন বন্ড ফর্ম করছে সেই বন্ড করার জন্য মানে এই বন্ডটাকে যদি আমরা ফর্ম করতে চাই, আমরা নেক্সট কোনো ক্লাসে পড়ব যে বন্ড ফর্মেশন, যেটা আমি অলরেডি মেনশন করেছি স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন, সেখানে যে কোনো একটা মলিকুল যখন ফর্ম করে তার ইন্ডিভিজুয়াল অ্যাটম থেকে, তাহলে সেক্ষেত্রে কি হয় কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। কারণ কি? কারণ হলো যে অ্যাটমিক লেভেলে ওই যে মানে অ্যাটমগুলো আছে তার স্টেবিলিটির তুলনায় মলিকুলার লেভেলে স্টেবিলিটিটা অনেক বেশি থাকে। তাহলে মলিকুল কিভাবে ফর্ম করে? বাই মেকিং সাম বন্ডস ইন বিটুইন ডিফারেন্ট অ্যাটমস। তাহলে ভিন্ন ভিন্ন অ্যাটমের মধ্যে যখন সেটা আয়নিক বন্ধন হতে পারে, কোভ্যালেন্ট বন্ড হতে পারে অথবা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হতে পারে, তো যে কোনো ধরনের বন্ড হোক না কেন, অলওয়েজ হোয়াট উইল হ্যাপেন when some bond is formed some energy is released। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে যখন কোনো একটা রিঅ্যাকশন হয় তখন কিছু বন্ড ব্রেক করে আর কিছু বন্ড ফর্ম করে। তাহলে এই যে বন্ড ফর্ম করলে যতটা এনার্জি রিলিজ করে এবং বন্ড ব্রেক করতে যতটা এনার্জি দরকার হয়, এই দুইটার ডিফারেন্সটাই কিন্তু আমরা এনার্জির ডিফারেন্স অথবা ডেল্টা ই অর ডেল্টা এইচ হিসেবে পাবো। মানে একটা বিক্রিয়ায় কেন আমরা তাপ উৎপন্ন হয় বা কেন আমরা তাপ দরকার হয় সেই কথাটা কিন্তু এখান থেকে, যে কোনো একটা রিঅ্যাকশন হতে গেলে ইউ মাস্ট নিড টু ব্রেক সাম বন্ড অ্যান্ড নিড টু ক্রিয়েট সাম বন্ড। সো যখন একটা বন্ড ব্রেক করবে তখন তোমাকে কিছু এনার্জি দিতে হবে, আর যখন একটা বন্ড ফর্ম করবে সাম এনার্জি উইল বি রিলিজড। দেয়ারফর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এনার্জিস, দ্য এনার্জি অফ ফরমেশন অফ দ্য প্রোডাক্ট মলিকুলস, এখন এই জায়গায় যে এনার্জিটা রিলিজ হবে আর এখানে যে এনার্জিটা দরকার হবে বা ইউ নিড টু প্রোভাইড, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স থেকেই কিন্তু আমরা টোটাল চেঞ্জ অফ দ্য এনার্জি অফ দ্য রিঅ্যাকশন, মানে একটা রিঅ্যাকশনে কতটুকু পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা আমরা এখান থেকে পাবো। তাহলে সরাসরি আমরা এভাবে বলতে পারি যে আসলে এই যে মলিকুলটা আছে, এই যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলোর আলটিমেটলি আমরা এনার্জি অফ দ্য প্রোডাক্টস মাইনাস এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, এটার মানেই হলো যে এই প্রত্যেকটা কম্পোনেন্ট, কার্বন ডাই অক্সাইড মলিকুলটা যখন ফর্ম করছে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে দুইটা ডাবল বন্ড ফর্ম করছে, তাহলে এই দুইটা ডাবল বন্ড ফর্ম করলে কতটুকু এনার্জি রিলিজ করবে, দ্যাট ইজ দ্য এনার্জি অফ দ্যাট কার্বন ডাই অক্সাইড অর আলটিমেটলি ফর ওয়াটার। মানে একইভাবে আমরা যদি বলি যে ওয়াটারের জন্য যে যখন একটা অক্সিজেন মলিকুল একটা অক্সিজেন অ্যাটম দুইটা হাইড্রোজেন অ্যাটমের সাথে কম্বাইন করছে বা বন্ড ফর্ম করছে, তখন যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে দ্যাট ইজ দ্য এনার্জি অফ ওয়াটার মলিকুল। তাহলে এখন আমরা ওইভাবেই বললাম যে সহজে আমরা বলে দিতে পারি যে কোনো একটা রিঅ্যাকশনে দ্য এনার্জি অফ দ্য প্রোডাক্টস মাইনাস এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, এটাই হলো আমাদের সহজ ইকুয়েশন বা সিম্পলি হাউ উই ক্যান এস্টিমেট দ্য চেঞ্জ ইন এনার্জি। তাহলে ইফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য প্রোডাক্টস ইজ greater than that of the reactants,
যেটা আমি অলরেডি বলেছি যে যদি কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি এখানে এই ইকুয়েশনটা তোমরা ইজিলি মনে রাখো এনার্জি অফ দ্য প্রোডাক্টস এই প্রোডাক্টসের এনার্জি যদি বেশি হয় তার মানে এই নাম্বারটা যদি বড় হয় এটাকে ধরলাম 10 এটাকে ধরলাম 5 তাহলে দেন ইউ উইল গেট এ পজিটিভ নাম্বার মানে তাহলে প্রোডাক্টের এনার্জি মাইনাস রিঅ্যাকট্যান্টের এনার্জি আমরা করে নিলাম সেক্ষেত্রে একটা পজিটিভ নাম্বার পাবা তাহলে পজিটিভ নাম্বার মানে কি প্রোডাক্টের এনার্জি বেশি তাহলে সেক্ষেত্রে দ্য ভ্যালু অফ ডেল্টা ই উইল বি পজিটিভ আমি বলেছি প্রোডাক্টসের যদি ভ্যালুটা মানে এই ভ্যালুটা যদি বেশি হয় দেন ইউ উইল গেট দ্যাট দ্য সাইন ইজ পজিটিভ দেয়ারফর দ্য রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক আর যদি রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি হয় দ্যাট মিনস এই ভ্যালুটা এনার্জি অফ রিঅ্যাকট্যান্টস ইজ গ্রেটার দেন এনার্জি অফ দ্য প্রোডাক্টস দেন overall the sign of this part will be a negative sign or a negative number so that will give the delta E sign is negative therefore the reaction will be exothermic reaction তাহলে আজকে যে যে টপিকগুলো আমি বলেছি আমি আলাদা আলাদা করে বলতে চাইছিলাম কিন্তু সবগুলো মোটামুটি একসাথেই বলা হয়ে গেল তারপরে দেখি একটা একটা করে एग्जांपल The energy change in chemical reactions are largely due to the breaking of existing bonds between the atoms and the formation of new bonds. এই যে एग्जांपलটা বলেছি একটু আগে যে মিথেন মলিকিউলের সাথে যখন অক্সিজেন রিঅ্যাকশন করে তখন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মলিকিউল ফর্ম করে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এই মিথেন মলিকিউলের মধ্যে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড আছে এখানে কিন্তু প্রত্যেকটা বন্ড একই এনার্জাইজড মানে প্রত্যেকটা বন্ড ভাঙার জন্য তোমার একই পরিমাণ এনার্জি দরকার হবে সো দ্য এনার্জি এই যে 4টা বন্ড আছে এই 4টা বন্ডকে তোমাকে ভাঙতে হবে এখানে বলা আছে দ্য এনার্জি চেঞ্জ ইন কেমিক্যাল রিঅ্যাকশনস আর লার্জলি ডিউ টু দ্য ব্রেকিং অফ এক্সিস্টিং বন্ডস বিটুইন দ্য অ্যাটমস এন্ড দ্য ফরমেশন অফ নিউ বন্ডস তাহলে এই যে মলিকিউলগুলো নতুন করে তৈরি হচ্ছে এই মলিকিউলগুলো তৈরি করার জন্য কিছু নতুন বন্ড ফর্ম করছে তাহলে এই যে নতুন বন্ড ফর্ম করলে সেখানে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয় তাহলে এই যে এনার্জি রিলিজ এর সাপেক্ষে আমরা এই যে যতগুলো বন্ড ব্রেক করছে তাহলে এইখানে আমরা 4টা কার্বন হাইড্রোজেন বন্ড পেয়েছি তারপরে আবার এখানে অক্সিজেন ডাবল বন্ড একটা মলিকিউলের মধ্যে তাহলে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন যদি হয় তাহলে আমরা বলবো কি যে যতগুলো রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া করবে ঠিক ততগুলো যে দুইটা অক্সিজেন মলিকিউল তাহলে দুইটা অক্সিজেন মলিকিউলে আমরা একটা অক্সিজেন মলিকিউলের মধ্যেই অক্সিজেন ডাবল বন্ড পেয়েছিলাম তাহলে এই যে দুইটা অক্সিজেন মলিকিউল আছে তাহলে দুইটা অক্সিজেন ডাবল বন্ড এটা ভেঙে গিয়ে আর এই যে কার্বন হাইড্রোজেন 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে তাহলে এই যে ব্রেকিং অফ দিস বন্ডস এন্ড ফরমেশন অফ নিউ বন্ডস তাহলে এইখানে আমার কিভাবে বন্ড ফর্ম করছে কার্বন ডাই অক্সাইড মানে হলো যে একটা কার্বন একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করছে তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকিউল মানে হলো একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন ডাবল বন্ড আছে তো সেই ক্ষেত্রে আসলে হয় কি যে এই কার্বন ডাই অক্সাইড মলিকিউল মানে হলো 2 কার্বন অক্সিজেন ডাবল বন্ডস তাহলে এখানে আমরা দেখলাম কি 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে এবং দুইটা অক্সিজেন মলিকিউল এর বন্ড ব্রেক করছে ডাবল বন্ড নতুন ফর্ম করছে দুইটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড এবং এখানে আছে কি একটা ওয়াটার মলিকিউলের মধ্যে দুইটা OH বন্ড আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কি আসলে দুইটা ওয়াটার মলিকিউল পেলে দেন উই হ্যাভ 4 অক্সিজেন হাইড্রোজেন বন্ডস তাহলে সোজা কথায় আমরা বলি যে এই রিঅ্যাকশনটা যখন হচ্ছে দেন উই আর গেটিং 2 কার্বন অক্সিজেন বন্ডস প্লাস 4 অক্সিজেন হাইড্রোজেন বন্ডস আর ফর্মড এই যে এখানে দুইটা কার্বন অক্সিজেন বন্ড ফর্ম করছে আর এখানে 4টা অক্সিজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করছে এবং সেই বন্ড ফর্ম করার জন্য আমাদের কি করতে হচ্ছে 4টা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করতে হয়েছে এবং দুইটা অক্সিজেন ডাবল বন্ড ব্রেক করতে হয়েছে সো এই যে বন্ড ব্রেকিং এর জন্য যে এনার্জি দরকার হয়েছে এবং এই বন্ড ফরমেশনের জন্য যে পরিমাণ এনার্জি রিলিজ করেছে
তার ডিফারেন্সটাই হলো আমাদের যে ডেল্টা এইচ, যে আসলে এখানে আমরা পজিটিভ সাইন হিসেবে দেখাইছি। এটা সবসময় এটা এই যে একটা রিয়াকশন, এটা এই রিয়াকশনটা আমাদের এক্সোথার্মিক রিয়াকশন, এই কারণে আমরা ডেল্টা এইচ এখানে দেখাইছি। বাট অ্যাকচুয়ালি আমরা এখানে ডেল্টা এইচ এখানে সাইন না দিয়েও লিখতে পারি, তবে সেটা ডিপেন্ড করবে যে আসলে রিয়াকশনটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, তার উপরে ডিপেন্ড করে আমরা সাইন দিব। আচ্ছা, তাহলে সোজা আমাদের যে কথা হলো, when a reaction proceeds some bonds are break and some bonds are formed, so the energy difference between the formation of the bonds when some energy is released and the energy required to break the bond, তাহলে এই যে দুইটা ডিফারেন্স এইটাই হলো আমাদের ডেল্টা এইচ অথবা ডেল্টা ই অর চেঞ্জ ইন এনথালপি। তাহলে এই যে আমি যে কথাগুলো বলেছিলাম যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি না প্রোডাক্টের এনার্জি বেশি, দেখো সেটা এই হলো প্রোডাক্ট, মানে এরকম যদি সিচুয়েশন হয় এনার্জি অফ প্রোডাক্টস আর এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টস, এই হলো আমাদের রিঅ্যাকশন প্রোগ্রেস, আর এটা হলো এনার্জি। তাহলে ইনক্রিজিং এনথালপি অর এনার্জি, তাহলে সেক্ষেত্রে এই যে প্রোডাক্টের এনার্জি যদি কম হয় আর রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ হিট এনার্জি রিলিজ করবে। তাহলে এই রিয়াকশনটাকে আমরা এক্সোথার্মিক বলতে পারি। আবার যদি কোনো রিয়াকশনের জন্য আমার রিঅ্যাক্ট্যান্টের এনার্জি কম এবং প্রোডাক্টের এনার্জি বেশি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে আমাদের কিছু পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে। দ্যাট মিনস ইট নিডস সাম এনার্জি ফর দিস রিয়াকশন অ্যান্ড আলটিমেটলি উই ক্যান সে দ্যাট heat is required to happen the reaction, therefore that reaction can be considered as endothermic reaction. তাহলে এই হলো আমাদের এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন। এখন আমরা যে কোনো ভাবেই বলি না কেন, যেভাবেই एग्जांपल দেই না কেন, let us consider a general reaction at constant pressure A plus B to C plus D। তাহলে এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের এনার্জিকে আমরা ডিফাইন করেছি। HA is the energy of A, তারপরে HB, HC, HD are the energies of A, B, C and D respectively. তাহলে of A, B, C, D respectively the heat of reaction at constant pressure, তাহলে একটা নির্দিষ্ট প্রেসারে এর হিট অফ রিয়াকশনটা কত হবে, আমরা আগের স্লাইডেও যা বলেছিলাম যে এই যে ডেল্টা ই অর ডেল্টা এইচ ইকুয়াল এনার্জি অফ প্রোডাক্টস মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্টস। তাহলে যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলো প্রোডাক্টের এনার্জিটাকে সাম আপ করব, দেন যতগুলো রিয়াক্ট্যান্ট আছে ততগুলো রিয়াক্ট্যান্টের এনার্জিকে সাম আপ করব, তারপরে দুইটা সাবট্রাক্ট, সেটা এখানে করা হয়েছে। দেখো জাস্ট এনার্জি অফ দ্য equal delta H is equal to the difference in enthalpies of the products and the reactants. Delta H equal H products minus H of reactants. So তাহলে HC plus HD, HC plus HD কারণ আমার প্রোডাক্ট হলো C and D আর রিঅ্যাক্ট্যান্ট হলো A and B, therefore we are দুইটা রিঅ্যাক্ট্যান্টের এনার্জিকে সাম আপ করো, দুইটা প্রোডাক্টের এনার্জিকে সাম আপ করো, তারপরে দুইটার ডিফারেন্স নাও, দেন ইউ উইল গেট দ্য চেঞ্জ ইন এনথালপি অফ দ্য রিঅ্যাকশন। দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ মে বি আইদার 0, নেগেটিভ অর পজিটিভ। তবে আজ পর্যন্ত কোনো রিঅ্যাকশন আমরা মানে ফিজিবল পাইনি, যে ফিজিবল বলতে যেটা আসলে স্পন্টেনিয়াসলি বিক্রিয়া হয়, এমন কোনো বিক্রিয়া নেই যেখানে এনথালপি চেঞ্জ অর ডেল্টা এইচ ক্যান বি 0। কারণ কি, যদি কোনো একটা রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ 0 হয় তাহলে ওই রিঅ্যাকশনটা হবে না। কারণ যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর প্রোডাক্টের এনার্জির মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে, জাস্ট তোমাদেরকে বলি যদি দুইটা এই যে এটা একটা পানির বোতল, এই দুইটা পানির বোতলে যদি তুমি আরেকটা পানির বোতল 1 লিটারের পানির বোতল নিয়ে আসো, তাহলে পানির বোতল এটা নিয়ে আসলে দুইটার মধ্যে যদি কোনো পানির লেভেল বা অ্যামাউন্ট এর যদি কোনোই ডিফারেন্স না থাকে, তাহলে তুমি দুইটার মধ্যে একটা কানেক্টিং লাইন দিয়ে দিলা, সেই ক্ষেত্রে কিন্তু কি করবে না, এই পানি এক বোতল থেকে আরেক বোতলে ট্রান্সফার হবে না। কিন্তু যদি একটা বোতলের পানির লেভেল একটু নিচু থাকে আর একটা যদি একটু উঁচু থাকে,
তাহলে তুমি কি করতে পারো, ইজিলি ওই উঁচু লেভেলের যে পানি বোতলটা আছে সেটার থেকে পানি নিচু লেভেলে নিয়ে আসতে পারো। অথবা কখনো কখনো আমরা কি করতে পারি, আমাদের বিল্ডিংয়ের নিচতলা থেকে 5 তলা পর্যন্ত পাম্প দিয়ে পানি তুলতে পারি। তাহলে সেটা কিভাবে সম্ভব? উই ক্যান অ্যাপ্লাই সাম এনার্জি, দ্যাট মিনস ওই পাম্প আমরা ইউজ করছি, সেই পাম্প কি করছে, নিচতলার থেকে পানি উপরের তলায় বা 5 তলায় পৌঁছে দিচ্ছে বা 10 তলায় যেখানে দেখ না কেন। তাহলে এটা কিন্তু একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। আর যখন আমরা এই যে দুইটা বোতলের মধ্যে রেখেছি যে একটা লেভেল হাই আর একটা লেভেল লো, এই যে দেখো পানিটা যখন ছাদে বা কোনো একটা জায়গায় ট্যাঙ্কে রাখা হলো উঁচু জায়গায়, সেখান থেকে যখন আমরা পানি ব্যবহার করব প্রত্যেকের বাসায় বাসায় বিভিন্ন ট্যাপ বা যে কোনো বাথরুম যেখানে যাই না কেন, সেখানে আমরা কি করি, শুধু সুইচটা অন করলেই বা ট্যাপটা অন করলেই আমরা পানিটা পাই। কারণ কি? কারণ হলো ওই যে পানির লেভেলটা আমাদের ট্যাঙ্ক বা যেখানে পানিটা রাখা আছে সেই লেভেলটা অনেক উঁচুতে এবং আমরা ব্যবহার করতেছি অনেক নিচুতে, যে কারণে এই পানিটা কিন্তু অটোমেটিক্যালি অর স্পন্টেনিয়াসলি আমাদের নিচের দিকে ফ্লো হচ্ছে। দ্যাট মিনস if we consider that is a process that can be a spontaneous process or exothermic process, যে এরকম করে, তাহলে where delta H is 0, এটা আসলে কোনো রিয়াকশন নরমালি হয় না। যদি কোনো একটা সিস্টেম হয় যে সেই রিয়াক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি সমান, তাহলে সেক্ষেত্রে আর কোনো রিয়াকশন হবে না, বা রিয়াকশনটা মানে যদি থাকে, কখনো কখনো আমরা এরকম বলতে পারি যে ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামে সেক্ষেত্রে এটা হতে পারে যে রিয়াক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি সেম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রিয়াকশনটা আসলে ভিজুয়ালি মনে হয় না যে আসলে রিয়াকশন চলছে, তারপরেও কিন্তু রিয়াকশনটা চলছে, কারণ ইকুইলিব্রিয়ামে কিন্তু কখনো রিয়াকশন শেষ হয়ে যায় না, শুধুমাত্র ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সমান হয়ে যায়, যে কারণে যতটুকু রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করে ততটুকু প্রোডাক্ট রিয়াকশন করে আবার রিয়াক্ট্যান্ট তৈরি করছে, সো দ্যাট আলটিমেটলি উই ক্যান অবজার্ভ নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ডিউরিং দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা আসলে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ পাই না, তবে অ্যাকচুয়ালি এটা কিন্তু শেষ হয়ে যায় না, কারণ আমরা যদি মানে রেডিও অ্যাক্টিভ কোনো প্রসেস অ্যাপ্লাই করি, যে তখন কিন্তু আমরা দেখতে পাই যে আসলে যেই মুহূর্তে আমরা রেডিওঅ্যাক্টিভ একটা কম্পোনেন্ট অ্যাড করব, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আর একটা পাওয়া যাবে। তার মানে কি, সেক্ষেত্রে রিয়াক্ট্যান্টটা রিয়াকশন করছে বলেই কিন্তু মানে সাথে সাথে আমরা আর একটা প্রোডাক্ট পাচ্ছি। এনিওয়ে, তাহলে আমরা ওই ইকুইলিব্রিয়ামটা এখন যাব না, ইকুইলিব্রিয়াম হয়তো বা অন্য এক চ্যাপ্টারে আমি বা ম্যাডাম পড়াবেন। তো যাই হোক, সেক্ষেত্রে এখন যে আমরা দেখলাম যে যদি কোনো রিয়াকশনের ডেল্টা এইচ নেগেটিভ হয়, তাহলে সেই রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি হবে এবং সেটাকে আমরা এক্সোথার্মিক রিয়াকশন বলি। আর যদি কোনো রিয়াকশনের ডেল্টা এইচ পজিটিভ হয়, দেন উই ক্যান কনসিডার দ্য রিয়াকশন অ্যাজ এন্ডোথার্মিক। ওকে, তাহলে এই হলো আমাদের এক্সোথার্মিক এন্ডোথার্মিকের ব্যাপার। তার মানে কোনো রিয়াকশনের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যদি বলি যে আসলে ডেল্টা এইচ cannot be 0. For a spontaneous process, definitely you need to have the delta H value will be negative, and for an endothermic process, the value of delta H would be positive. So such reactions which are accompanied by the evolution of heat energy are called exothermic reaction. আর যেই রিয়াকশনের ক্ষেত্রে যে এখানে হয় না, মানে এনার্জি রিকোয়ার্ড হয়, সেগুলোকে আমরা এন্ডোথার্মিক বলছি। তাহলে এক্সাম্পলস অফ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক প্রসেস, এখানে অনেকগুলো এক্সাম্পলস আছে। দেখো, মেকিং আইস কিউবস, মানে আমাদের পানি আছে, নর্মাল টেম্পারেচারে পানি আছে, পানির টেম্পারেচার হলো কতটুকু আছে, নর্মালি আমরা পানি যদি আমরা রুম টেম্পারেচারের কথা বলি 25 ডিগ্রি সেলসিয়াস, বাট আর একটু কম থাকতে পারে, পানি 20 ডিগ্রি বা 21 টু 2 এরকম হতে পারে। তাহলে 22 বা 25 ডিগ্রি সেলসিয়াস হোক না কেন, কিন্তু যদি আমরা এই পানির থেকে আইস তৈরি করতে চাই, তার মানে কি, উই নিড টু রিডিউস দ্য টেম্পারেচার অফ দ্যাট ওয়াটার। তাহলে ওয়াটারের টেম্পারেচারটাকে রিডিউস করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ওয়াটার থেকে টেম্পারেচার বা হিট, নট টেম্পারেচার, ওয়াটার থেকে হিটটাকে বাইরে বের করে দিতে হবে।
That means this process can be considered as exothermic process. উল্টা ভাবে melting of ice cubes, বাইরের টেম্পারেচার অনেক বেশি আছে, বাইরের টেম্পারেচার বেশি থাকলে কি হবে যে বাইরের থেকে হিট আইসের ভিতরে ঢুকবে। দ্যাট মিন্স আইস হিটটা অ্যাবজর্ব করছে। দ্যাট মিন্স দ্য প্রসেস ইজ এন্ডোথার্মিক। কারণ যদি তুমি এমন পরিবেশে রেখে দাও যে আমরা একটা ক্লোজড কন্টেইনারের ভিতরে রেখে দিলাম, আইস রেখে দিলাম, সে আইসটা হলো এরকম ভাবে যে মনে করো এনভায়রনমেন্টের টেম্পারেচার আছে -25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি আইস রেখে দিলা মানে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস কিন্তু এমন একটা পরিবেশে রেখেছো যার টেম্পারেচার -25, সেক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নো ওয়ে টু মেল্ট দ্য আইস। ইভেন ওই আইসটা তখন কি হবে, আরও বেশি ঠান্ডা হবে, মেল্ট তো হবেই না, আরও ঠান্ডা হবে। তাহলে আইস মেল্ট করতে গেলে কি করতে হবে, দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস শুড বি হায়ার দ্যান দ্য টেম্পারেচার অফ আইস। Therefore, the ice is absorbing heat from the outside so that the process can be considered as endothermic process. Formation of snow in clouds, conversion of frost to water vapor, এরকম আরো অনেকগুলো এক্সাম্পল এখানে আছে। মিক্সিং ওয়াটার অ্যান্ড স্ট্রং অ্যাসিডস, তোমরা কখনো এটা করেছো কিনা যে যদি অ্যাসিডের মধ্যে পানি দাও বা পানির মধ্যে অ্যাসিড দাও, যেটাই দাও না কেন সেক্ষেত্রে এটা কি হবে যে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হবে। পুকুরে যদি তোমাদের কারো থাকে এক্সপিরিয়েন্স থাকে, অথবা এই যে বিল্ডিংয়ে যখন ওই দেয় মানে কালার করে চুন দেয়, তা চুন যখন এসের সাথে মানে ওই পানিতে ডিজলভ করে, তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড হলো চুন, এই ক্যালসিয়াম অক্সাইড পানিতে যদি ডিজলভ করা হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে এই যে একটা রিঅ্যাকশন, ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, তাহলে সাথে সাথে প্রচুর পরিমাণ তুমি বাবল দেখতে পাবা। এবং এটা নর্মালি কোনো মেটাল কন্টেইনার অথবা ইসের মধ্যে করা হয় না, এটা নর্মালি এই চুনগুলোকে যখন বিভিন্ন ইসের মধ্যে হয় কাঠের কোনো পাত্র অথবা মাটির হাঁড়ি-টাড়ি এরকম কিছু একটা নিয়ে তার ভিতরে ওই চুনগুলোকে ডিজলভ করা হয় ওয়াটারে। কারণ ওই যে মেটাল কন্টেইনার যদি নেওয়া হয় তাতে প্রচুর হিট উৎপন্ন হবে এবং সেটা খুব তাড়াতাড়ি তুমি মেটাল কন্টেইনার ধরতে গেলে তো সেক্ষেত্রে তোমার হাতে ফোসকা পড়তে পারে, অথবা যদি গায়ে আসে, কারণ বাবল তৈরি হবে, সে বাবলগুলো কিন্তু খুব সহজেই এক জায়গায় মানে ইসের থেকে কন্টেইনার থেকে তোমার গায়েও আসতে পারে, তাহলে দ্যাট ক্যান বি ডেঞ্জারাস ফর ইউ। সো এই যে কিছু এক্সাম্পল আমি বললাম। তারপরে মেল্টিং সলিড সল্টস, যে কোনো ধরনের সলিড যে সল্ট আছে, হ্যাঁ, সেই সলিড সল্টকে আমরা যে সল্টগুলো খাই, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরকম যে কোনো সলিড সল্টকে যদি আমরা মেল্ট করতে চাই, ডিজলভের কথা বলি নেই, ডিজলভটা হলে সেক্ষেত্রে টেম্পারেচারের চেঞ্জটা খুব বেশি হবে না, কিন্তু যদি আমরা মেল্ট করতে চাই তাহলে কি হবে, উই নিড টু প্রোভাইড লট অফ হিট টু ব্রেক দ্য বন্ড, আয়নিক বন্ড। নর্মালি যে কোনো সল্টের কথা বললে আমরা মনে করি কি যে সল্টগুলোর মধ্যে আয়নিক বন্ড থাকে। সো if you want to break the bonds, that means if you want to melt the salt, you need to provide lot of energy or lot of heat. That means this process is endothermic process. Okay, এরপরে reactions which are accompanied by absorption of heat are called endothermic. আমি এটা অনেকবার বললাম। Calculation of delta H from delta E and vice versa. The enthalpy change of a reaction at constant pressure and internal energy change are related to each other as delta H equal delta E plus P into delta V. এটা গতকালকের ক্লাসেও কিন্তু অনেকবার বলেছিলাম। হ্যাঁ, সেখানে এই যে এই এনথালপির চেঞ্জ বা তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল এনার্জি এর পরিবর্তন প্লাস পি ইন্টু ডেল্টা ভি, তাহলে যে ভলিউম পরিবর্তনের কারণে যতটুকু কাজ সম্পন্ন হবে
আমরা ওই যে সিপি এবং সিভির রিলেশন বের করতে গিয়ে সেখানে বলেছিলাম যে 1 মোল গ্যাস যখন আমরা এই কনস্ট্যান্ট প্রেসারে উত্তপ্ত করব তখন ভলিউমটাও কিন্তু পরিবর্তন হবে এবং ভলিউমটা পরিবর্তন হলে বা ভলিউমটা এক্সপ্যান্ড হবে, ভলিউমটা এক্সপ্যান্ড হলে তার জন্য কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে। তাহলে ওভারঅল কতটুকু এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে? The increase in internal energy plus the work done due to the expansion of the volume of the gas. তাহলে গ্যাসের ভলিউম এক্সপ্যান্ডের জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হবে এই দুইটা মিলেই কিন্তু আলটিমেট অথবা ওভারঅল চেঞ্জ ইন এনথালপি আমরা পাবো। Where delta V is the change in volume due to expansion or contraction, মানে এটা ভলিউমটা পরিবর্তন, মানে যদি ভলিউম এক্সপ্যান্ড হয় তাহলে এক ধরনের কাজ হবে, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর যদি কম্প্রেস হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। সেক্ষেত্রে আমরা এরকম মানে এক্সপ্যানশন অথবা কন্ট্রাকশন দুইটাই আমরা বলতে পারি। পি থ্রু দ্য তারপরে কি at constant pressure P, though heat changes of reactions are usually measured at constant pressure, it is sometimes necessary to carry out the reaction at constant volume, as for example in the measurement of heat of combustion in a bomb calorimeter. The above relationship can be used if result for the conversion of delta H into delta E and vice versa. মানে আমরা এটা এইভাবে করতে পারি যে যদি কনস্ট্যান্ট ভলিউমে করি তাহলে সেক্ষেত্রে ডেল্টা ভি এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে এই ডেল্টা এইচটা আর ডেল্টা ই এক্স্যাক্টলি সেম হবে। কিন্তু যদি কোনো সিস্টেম বা কোনো একটা রিয়াকশন আমাদের কনস্ট্যান্ট প্রেসারে হয় তাহলে ডেল্টা এইচ উইল বি দ্য সাম অফ ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এই হলো আমাদের ডেল্টা এইচ আর ডেল্টা ই কীভাবে ক্যালকুলেট করা যায়। তো this is the end of today's class. If you have any question or comments regarding this,